অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ ভৌত আলোকবিজ্ঞানের উপরে আলোচনা করব আমি মোহাম্মদ নুরুজ্জামান। এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন, আলোর একটি বিশেষ ধর্ম আলোর সমবর্তন এবং এই আলোর সমবর্তন সম্পর্কিত বিজ্ঞানী ব্রুস্টার এবং ম্যালাসের দুটি সূত্র রয়েছে। সর্বশেষে সেই সূত্র সম্পর্কেও আলোচনা করা হবে। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার আলোচনা শুনবে এবং এই বিষয়গুলো বুঝতে সক্ষম হবে। শুরুতেই আলোর অপবর্তনের ক্ষেত্রে গ্রেটিং কর্তৃক অপবর্তন নিয়ে আলোচনা করব। অপবর্তন গ্রেটিং কি? পাশাপাশি অবস্থিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন কাচ প্লেট বা পাতকে অপবর্তন গ্রেটিং বলে। এইখানে একটি কাচ প্লেট বা পাত আছে। এখানে এই প্লেটের উপর সমপ্রস্থের কতগুলো দাগ দেওয়া আছে, যার জন্য এই কিছু অংশ যে দাগের অংশ দিয়ে আলো প্রতিসরিত হতে পারে না এবং অবশিষ্ট অংশ দিয়ে আলো প্রতিসরিত হয়। আর এই ক্ষেত্রে এই দাগ এবং চির অর্থাৎ উজ্জ্বল যে ব্রাইট অংশ সেটা হচ্ছে চির এবং অন্ধকার বা কালো অংশ দাগ। এই চির এবং দাগ এই সমপ্রস্থের এই যে কাচ প্লেট এটিকেই মূলত বলা হয় অপবর্তন গ্রেটিং। তার অর্থ এই অপবর্তন গ্রেটিংয়ের মধ্যে এই সাদা অংশ এটা হচ্ছে চিরের প্রস্থ এবং কালো অংশ এটা হচ্ছে দাগের প্রস্থ। এটি তোমরা মনে রাখবে। আর পরীক্ষাগারে যে সকল গ্রেটিং আমরা ব্যবহার করে থাকি বা কাজে লাগানো হয় তার প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000টি এইভাবে দাগ কাটা থাকে এবং এই প্রতিটি চিরের বা দাগের প্রস্থ হয়ে থাকে 10⁻⁴ সেন্টিমিটার। এরপর আসে গ্রেটিং ধ্রুবক কি? গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব তাকে গ্রেটিং ধ্রুবক বলে। দেখো এখানে গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু, এই যে দূরত্ব অর্থাৎ একটি চির থেকে পরবর্তী চিরের যে শুরু, অথবা এই একটি অন্ধকার থেকে পরবর্তী অন্ধকার, অথবা একটি উজ্জ্বল থেকে পরবর্তী উজ্জ্বল, সেক্ষেত্রে ধরি প্রতিটি চিরের প্রস্থ a এবং প্রতিটি রেখা বা দাগের প্রস্থ b। অতএব গ্রেটিং ধ্রুবক আমরা লিখতে পারবো d = a + b। এই সূত্রটি তোমরা মনে রাখবে, অবজেক্টিভ অঙ্ক করার ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। তাহলে গ্রেটিং ধ্রুবকের সূত্রটি কি দাঁড়িয়েছে? d = a + b। এখানে a হচ্ছে চিরের প্রস্থ, এই যে সাদা যে অংশটা ব্রাইট বা উজ্জ্বল অংশ দেখা যায় এটা হচ্ছে চিরের প্রস্থ, এবং অন্ধকার যে ডার্ক অংশটা দেখা যায় এটা দাগ বা রেখার প্রস্থ, এটা হচ্ছে b। এই দুটির সমষ্টি হচ্ছে গ্রেটিং ধ্রুবক d। আর এই অপবর্তন কর্তৃক গ্রেটিং কিভাবে সম্পন্ন হয় সে বিষয় নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে আরও কিছু আলোচনা রয়েছে, সে আলোচনাগুলো করে তারপরে আমি এই বিষয়ের আলোচনায় চলে যাব। এখন আমরা দেখি এই গ্রেটিং এর ডি দৈর্ঘ্যের রেখার সংখ্যা যদি একটি থাকে বা দাগের সংখ্যা একটি থাকে তাহলে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা হবে কত? 1/dt। আর সেক্ষেত্রে আমাদের গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা হবে n = 1/d, অথবা এই ডির পরিবর্তে আমরা a + b যদি বসিয়ে দিই তাহলে এই সূত্রটিকে গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যাকে লিখতে পারবো n = 1/a + b। এই সূত্রটিও তোমরা মনে রাখবে যে গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের রেখা বা দাগের সংখ্যা কি? n = 1/a + b। এটি দিয়েও অবজেক্টিভ অঙ্ক করতে হয়। এরপরে ব্যতিচার ও অপবর্তনের মধ্যে কিছু ডিফারেন্ট বা পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি দুটি সুসংগত উৎস হতে একই মাধ্যমে কোনো বিন্দুতে আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে আলোর ব্যতিচার সৃষ্টি হয়। আর একটি তরঙ্গমুখের বিভিন্ন অংশ হতে গৌণ তরঙ্গসমূহের ব্যতিচারের ফলে অপবর্তন হয়। ব্যতিচারে
উজ্জ্বল ও অন্ধকার পট্টিগুলোর মধ্যবর্তী দূরত্ব সেম বা সমান থাকে, কিন্তু অপবর্তনে উজ্জ্বল ও অন্ধকার পট্টিগুলোর মধ্যবর্তী দূরত্ব ক্রমাগত কমতে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় চরম বা অবমের থেকে যত দূরে যাওয়া হয় তার উজ্জ্বলতা বা অন্ধকার তত কমতে থাকবে। এরপরে ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার পট্টিতে কোনো আলোই থাকে না, একেবারে অন্ধকার বা ডার্ক থাকে, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে অন্ধকার পট্টিতেও কিছু কিছু আলো থাকে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে ব্যতিচারের সকল উজ্জ্বল পট্টিগুলোর আলোর প্রাবল্য প্রায় সমান থাকে, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল পট্টিগুলোর আলোর প্রাবল্য কখনোই সমান থাকে না। অর্থাৎ কেন্দ্রীয় চরমের যে উজ্জ্বলতা তার সে যত দূরবর্তী পট্টি বিবেচনা করা হয় তার উজ্জ্বলতা বা প্রাবল্যতা তীব্রতা ক্রমশ হ্রাস পেতে থাকে। এই বিষয়টিকে তোমাদের আমি দুটি চিত্রের মাধ্যমে এখানে দেখাবো। দেখো, এটি একটি আলোর অপবর্তনের প্যাটার্ন দেওয়া আছে এবং পাশে আরেকটি আলোর ব্যতিচারের প্যাটার্ন দেওয়া আছে। এখানে দেখানো হচ্ছে যে দুটি উৎস থেকে আলোক তরঙ্গ পরিপাতনের ফলে পর্দায় যথাক্রমে আলোর উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এই যে পর্যায় সৃষ্টি হয়েছে এটা ছিল মূলত আলোর ব্যতিচার। এবং এখানে আলোর অপবর্তনের জন্য আমরা দেখি গৌণ তরঙ্গের উৎস থেকে আলোকরশ্মি সমদশায় বা বিপরীত দশায় মিলিত হয়ে এই পর্দার উপর যে পট্টি বা রেখার সৃষ্টি হয় এটা মূল হচ্ছে আলোর অপবর্তন। আর এই অপবর্তনের জন্য আমরা দেখি যে কেন্দ্রীয় যে উজ্জ্বল রেখা থেকে তার পরবর্তী রেখার যে উজ্জ্বলতা কিছুটা হ্রাস পেয়েছে, তার পরবর্তী উজ্জ্বলতা আরও কিছুটা হ্রাস পেয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দূরবর্তীর উজ্জ্বলতা বা প্রাবল্য বা তীব্রতা হ্রাস পায়। এবং এই ক্ষেত্রে ব্যতিচারের জন্য দেখা যায় প্রত্যেকটি উজ্জ্বল এবং অন্ধকারের জন্য তার উজ্জ্বলতা বা প্রাবল্যতা সমান থাকে। এবং আরেকটি বিষয় যেটি আলোচনা করেছিলাম, দেখা যায় ব্যতিচারের জন্য প্রত্যেকটি উজ্জ্বল এবং অন্ধকারের জন্য তার উজ্জ্বলতা বা প্রাবল্যতা তীব্রতা একই থাকে, কিন্তু অপবর্তনের জন্য দেখা যায় কেন্দ্রীয় উজ্জ্বলের উজ্জ্বলতা যত বেশি দূরবর্তী অঞ্চলের উজ্জ্বলতা তত কি হ্রাস পেতে থাকে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। আমি গ্রেটিং কর্তৃক অপবর্তনের আলোচনায় চলে যাব। গ্রেটিং কর্তৃক অপবর্তন কি, এখানে তোমরা খেয়াল করো এবিসি। এখানে আমরা একটি অপবর্তন গ্রেটিং কাগজের তলের সাথে অবিলম্বভাবে আমরা বিবেচনা করছি। এক্ষেত্রে এই অপবর্তন গ্রেটিং এর জন্য আমাদের এই কাগজের তলের সামনে একটি লেন্স এল স্থাপন করা আছে এবং এই লেন্সের সামনে একটি এমএন পর্দা স্থাপন করেছি। এবং এই ক্ষেত্রে এবিসিডি যে অপবর্তন গ্রেটিং স্থাপন করা আছে সেই ক্ষেত্রে এই এ এটা হচ্ছে একটি চিরের প্রস্থ এবং এইখানে বি এটা হচ্ছে একটি রেখা বা দাগের প্রস্থ। খেয়াল করো, এইটা হচ্ছে একটা চির এবং এইটা হচ্ছে একটা দাগ। এই চির এবং দাগ এখানে এই একটি রেখার প্রস্থ এবং একটি দাগের প্রস্থ মিলেই হচ্ছে একটি গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু এ প্লাস বি, যেটি ইতিপূর্বে তোমাদের আলোচনা করেছি। এই গ্রেটিং এর উপরে একবর্ণী সমান্তরাল আলোকরশ্মি আপতিত হওয়ার ফলে এই ক্ষেত্রে একটি গৌণ তরঙ্গ আলোকরশ্মির সমান্তরালে এখানে কি হবে আপতিত হবে এবং এই আপতিত হয়ে দেখা যায় লেন্সের এই ও বিন্দুতে মিলিত হবে। এবং ও বিন্দুতে মিলিত হওয়ার জন্য সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের তরঙ্গদৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না বা তরঙ্গদৈর্ঘ্য সমান বা প্রায় সমান থাকে এবং তাদের পথ পার্থক্য থাকে না, যার জন্য এই ও বিন্দুতে দেখা যাবে কেন্দ্রীয় চরম একটি ব্যতিচার সৃষ্টি হবে, যার জন্য ও বিন্দুর তীব্রতা বা প্রাবল্য সর্বাধিক হয়। তাহলে মূল কথা হচ্ছে এই যে এবিসিডি সমতল গ্রেটিং, এখান থেকে যে আলোকরশ্মিগুলোর পথ পার্থক্য বা দশা পার্থক্য সমান বা প্রায় সমান থাকে তারা ও বিন্দুতে সমদশায় মিলিত হয়ে আলোর উজ্জ্বলতা বা তীব্রতা সর্বোচ্চ হবে এবং এই ও বিন্দুটি হচ্ছে ম্যাক্সিমাম বা প্রিন্সিপাল ম্যাক্সিমাম, যেটিকে আমরা হচ্ছে মুখ্য চরমবিন্দু বা কেন্দ্রীয় চরমবিন্দু বলে থাকি। এখন ধরা যাক এবিসিডি এই যে সমতল গ্রেটিংয়ের মধ্য দিয়ে কিছু গৌণ তরঙ্গ আপতিত আলোক
পথের সাথে থিটা কোণে এল লেন্সের মধ্য দিয়ে আপতিত এমএন পর্দার উপরে পি বিন্দুতে মিলিত হচ্ছে এবং এই পি বিন্দুতে মিলিত হওয়ার ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে এই লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরিত হয়ে পি বিন্দুতে মিলিত হওয়ার ফলে এই পি বিন্দুর আলোর তীব্রতা কীরূপ হবে গৌণ তরঙ্গের জন্য, অর্থাৎ এই পি বিন্দুর তীব্রতা সর্বোচ্চ হবে মানে বেশি হবে না সর্বনিম্ন অর্থাৎ কম হবে, তা নির্ভর করবে মূলত এই আলোকরশ্মি এ থেকে এর লেন্সের মধ্যে দিয়ে পি বিন্দুতে গমন করবে অথবা এই সি বিন্দু থেকে এল লেন্সের মধ্য দিয়ে পি বিন্দুতে গিয়ে মিলিত হবে। এই যে এ থেকে পি এবং সি থেকে পি এই পথ পার্থক্যের উপর এটি নির্ভর করবে। এখন এ ও সি বিন্দু দুটি অনুরূপ গৌণ তরঙ্গ থেকে নির্গত আলো, অর্থাৎ এ এবং সি বিন্দুর দুটি অনুরূপ গৌণ তরঙ্গ থেকে নির্গত আলো লেন্স এল এর মধ্য দিয়ে পি বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে একটি পথ পার্থক্য সৃষ্টি হবে। এপি এবং সিএম এর যে দূরত্ব, এক্ষেত্রে একটি দূরত্বের মধ্যে একটু ব্যবধান লক্ষ্য করা যায় যে এ থেকে পি বিন্দুতে আলোকরশ্মি পৌঁছাতে যে দূরত্ব অতিক্রম করে বা যে পথ অতিক্রম করে সি থেকে পি বিন্দুতে পৌঁছতে কিছুটা বেশি পথ বা দূরত্ব অতিক্রম করে, কতটুকু সেটি হচ্ছে এই সিএম। কারণ এখানে এ থেকে পি এর যে দূরত্ব এম থেকে পির দূরত্ব সমান, তাহলে এই ক্ষেত্রে এই সিএম এই পথ পার্থক্যটা বেশি হওয়ার জন্য দেখা যাবে এই বিন্দুতে আলোক উজ্জ্বল না অন্ধকার হবে সেটি আমরা এই পথ পার্থক্য থেকে নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা এইখানে এই কোণটাকে থিটা কোণ এবং এই কোণটাকে থিটা কোণ ধরেছিলাম, তাহলে থিটা কোণ ধরলে এইখানে যে পথ পার্থক্যের জন্য একটা কোণ তৈরি হয়েছে এটি থিটা কোণ, আর থিটা কোণের জন্য সেই ক্ষেত্রে সিএম এটি হবে লম্ব এবং এসি এটা হবে অতিভুজ। লম্ব এবং অতিভুজের মধ্যে একটি সম্পর্ক তোমরা জানো সাইন, তাহলে এক্ষেত্রে আমরা সাইন থিটা ইকাল টু কি লিখতে পারবো, দেখো লম্ব সিএম আর অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ সিএম বাই এসি সাইন থিটা। পরবর্তীতে এখানে সিএম ইকাল টু আমরা কি লিখতে পারবো এসি সাইন থিটা, আর এই ক্ষেত্রে সিএম ইকাল টু এসি, এসি বলতে এখানে বুঝেছে একটি সিরের প্রস্থ এ এবং একটি দাগের প্রস্থ বি। এখন এখানে ডি ছিল একটি গ্রেটিং ধ্রুবক, ডি ইকাল টু এ প্লাস বি লিখলে আমরা এই সূত্রটিকে কিভাবে লিখতে পারবো সেটি খেয়াল করলে বুঝতে পারবে। সিএম ইকাল টু ডির পরিবর্তে এ প্লাস বি সাইন থিটা, এটি হচ্ছে মূলত গ্রেটিং কর্তৃক অপবর্তনের মূল সূত্র। এখান থেকে আমরা এই বিভিন্ন পথ পার্থক্য সিএম এর জন্য পর্দায় পি বিন্দুতে আলোর তীব্রতা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে তার উপর ভিত্তি করে আমরা মূলত এখান থেকে কিছু শর্ত প্রয়োগ করে আমরা পি বিন্দুতে আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য চরম এবং অন্ধকারের জন্য অবম এই শর্তগুলা এখন আলোচনা করব। প্রথমে আমরা চরমের শর্ত নিয়ে আলোচনা করব। তো চরমের শর্তে এখানে যে বিষয়টি আমাদের মুখ্য বিষয় বা মনে রাখতে হবে সেটি হচ্ছে এই যে সিএম পথ পার্থক্য, এই সিএম পথ পার্থক্যের জন্য যে আলোকরশ্মি গিয়ে পি বিন্দুতে মিলিত হবে সেক্ষেত্রে গৌণ উৎসের জন্য যে তরঙ্গ ব্যবহার করা হয় সেই তরঙ্গের জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা এর অখণ্ড গুণিতক হয় তাহলে দেখা যাবে পি বিন্দুতে আলোর তীব্রতা কি হবে, সর্বোচ্চ হবে। আর সেই পি বিন্দুতে আলোর তীব্রতা সর্বোচ্চ কেন হবে, এর কারণ হচ্ছে এ এবং সি বিন্দু থেকে যে গৌণ তরঙ্গের আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে পি বিন্দুতে যাবে, সেই পি বিন্দুতে যাওয়ার জন্য সেই উভয় আলো তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ল্যামডা এর অখণ্ড গুণিতক হওয়ার জন্য আলোর ব্যতিচারের নিয়ম অনুসারে এই এ এবং সি বিন্দু থেকে নির্গত আলোর তরঙ্গদ্বয় উপরিপাতনের জন্য এখানে সমদশায় মিলিত হবে। আর সমদশায় মিলিত হলে আমরা জানি সেটি গঠনমূলক ব্যতিচার হয়, যার জন্য এই পি বিন্দুতে আলোর গঠনমূলক ব্যতিচার অনুযায়ী সমদশায় মিলিত হয় উজ্জ্বলতা বা তীব্রতা সর্বোচ্চ হবে। এবং সেই সর্বোচ্চ তীব্রতা এখানে দেখানো যায় যে এই কেন্দ্রীয় ও বিন্দুতে আলোর তীব্রতা সর্বাধিক
এবং তারপরে দেখা যাবে এইভাবে তার উজ্জ্বলতা হ্রাস পায় আবার সর্বোচ্চ হবে। তাহলে কোন কোন বিন্দুতে সর্বোচ্চ হবে এবং পি বিন্দুতে সর্বোচ্চ হবে সেটির জন্য আমরা দেখি লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হওয়ার জন্য এটি সর্বোচ্চ হয়ে থাকে। এরপরে আমরা এই এ বি এবং সিডি চিরের ন্যায় অনুরূপ কতগুলো বিন্দু থেকে যদি আমরা আলো নির্গত হতে দেই, সেই ক্ষেত্রেও নির্গত আলোর তরঙ্গসমূহ সমদশায় মিলিত হয়েও সেক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার গঠন করবে। সুতরাং পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হওয়ায় আলোর তীব্রতা পি বিন্দুতে সর্বোচ্চ হবে এবং এই ক্ষেত্রে চরমের সত্য হবে ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা। আর এই ক্ষেত্রে হোয়াট ইজ এন? এন এর মান হবে 0, 1, 2, 3 যে কোনো ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। এই ক্ষেত্রে আমরা যদি এন এর মান 0 বসিয়ে দিই তাহলে ও বিন্দু অর্থাৎ কেন্দ্রীয় চরম বিন্দু এর জন্য সর্বোচ্চ মান বা তীব্রতা পাবো বা উজ্জ্বলতা পাবো এবং এন এর মান যদি 1 বসাই সেক্ষেত্রে দেখা যাবে আমরা এই কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম চরম বিন্দু পাবো। এন এর মান 2 বসালে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় চরম বিন্দু পাবো। আর পর্যায়ক্রমে এই কেন্দ্রীয় চরম ও বিন্দু থেকে এই 1, 2, 3 ইত্যাদি বিন্দুর তীব্রতা কিছুটা হ্রাস পাবে, উজ্জ্বলতা হ্রাস পাবে। তাহলে মূল কথা এখানে এটি দাঁড়ালো যে ও বিন্দুতে কোনো দশা পার্থক্য বা পথ পার্থক্য না থাকার জন্য এখানে সর্বোচ্চ তীব্রতা হবে যেটি হবে কেন্দ্রীয় চরম, এর উভয় পাশে পরবর্তী চরম বিন্দু N1 এর জন্য পাবো, এরপর N2 এর জন্য তার পরবর্তী চরম বিন্দুগুলো পাবো। এই বিষয়গুলো আমরা এই সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারবো। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি অবমের শর্তে আলোচনা করব। অবমের শর্তের জন্য আমরা যে বিষয়টি দেখব, এই যে সিএম পথ পার্থক্য ছিল, এই সিএম পথ পার্থক্যের জন্য এখানে আলোকরশ্মি পি বিন্দুতে যে মিলিত হবে সেই ক্ষেত্রে এই এ এবং সি বিন্দুতে থেকে যে গৌণ তরঙ্গের উৎসর আলো পি বিন্দুতে মিলিত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে পি বিন্দুতে দেখা যায় আলোর তীব্রতা সর্বনিম্ন হবে। আর পি বিন্দুতে আলোর তীব্রতা সর্বনিম্ন হওয়ার কারণ হচ্ছে এ এবং সি বিন্দু থেকে গৌণ তরঙ্গের মধ্যে পথ পার্থক্য λ এর বিজোড় গুণিতক হয়। ব্যতিচারের নিয়ম অনুসারে আমরা জানি যে ল্যামডা এর বিজোড় গুণিতক হলে তারা বিপরীত দশায় মিলিত হয় এবং বিপরীত দশায় মিলিত হলে ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করে। আর এক্ষেত্রেও বিজোড় গুণিতক হওয়ায় তারা বিপরীত দশায় মিলিত হয়েছে, যার জন্য পি বিন্দুতে কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। আর এই একই সমতল তরঙ্গমুখ এবি এবং সিডি এর ন্যায় অনুরূপ যদি বিন্দুগুলো থেকেও গৌণ তরঙ্গের আলোকরশ্মি লেন্সের মধ্যে দিয়ে পি বিন্দুতে বা অন্য কোনো বিন্দুতে মিলিত হয় সেই ক্ষেত্রেও তারা বিপরীত দশায় মিলিত হবে। আর বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য সেক্ষেত্রেও ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করবে। আর পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করায় আলোর তীব্রতা কি হবে? সর্বনিম্ন হবে। আর সেই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটি মনে রাখতে হবে অবমের জন্য শর্ত ডি সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। আর এখানে n এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি বসাবো। এখন যদি n এর মান আমরা এখানে 1 বসাই তাহলে দেখা যাবে λ/2 পাবো। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথম অবম এর শর্ত পাবো, 2 বসালে দ্বিতীয় অবমের শর্ত পাবো, 3 বসালে তৃতীয় অবমের শর্ত পাবো। তার অর্থ কেন্দ্রীয় চরমের উভয় পাশে যথাক্রমে 1, 2, 3, 4 বসানোর জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবম এর বিন্দুগুলো আমরা পেয়ে যাব। তাহলে যে বিষয়টি মনে রাখবে ডি সাইন থিটা n ইকুয়াল 2n+1 λ/2 এই সূত্রে যথাক্রমে আমরা 1, 2, 3 বসানোর কারণে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবমগুলো আমরা এই সূত্রের সাহায্যে বা সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারবো। তাহলে এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে এটি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, তারপরে আমরা এই পর্যায়ক্রমে অন্ধকার, আবার এই উজ্জ্বল, আবার পর্যায়ক্রমে অন্ধকার, আবার উজ্জ্বল, এইভাবে আমরা অপবর্তন গ্রেটিং পেয়ে থাকি। তাহলে মূলত হচ্ছে অপবর্তন গ্রেটিং করতে কিভাবে আমরা আলোর অপবর্তন ঘটে সেটি আমরা একটি সমতল কাঁচ প্লেটের মাধ্যমে এখানে দেখিয়েছি।
এরপরে আলোচনায় চলে যাব আলোর আরেকটি বিশেষ ধর্ম, পোলারাইজেশন অফ লাইট, অর্থাৎ আলোর সমবর্তন কি। বিভিন্ন তলে কম্পনশীল আলোর তরঙ্গকে যে প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট তল বরাবর কম্পনশীল করা যায় তাকে আলোর সমবর্তন বলে। আর আলোর সমবর্তন দুই প্রকার, যেমন সমবর্তিত আলো এবং অসমবর্তিত আলো। সমবর্তিত আলো কি? যদি কোনো আলোক তরঙ্গের কম্পন যে কোনো একটি তলে সীমাবদ্ধ থাকে তবে ওই আলোক তরঙ্গকে সমবর্তিত আলো বলে। যেমন একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, আমরা যে লাইট বা বাল্ব বা সোর্স বা উৎস ব্যবহার করি, এটি দিয়ে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে, তার অর্থ এটা একটি অগ্রগামী তরঙ্গ এবং এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গের এখানে দেখো এটা চারিদিকে ছড়িয়ে পড়তেছে, আনপোলারাইজ বা অসমবর্তিত আলো। যখন একটি নির্দিষ্ট তলের মধ্য দিয়ে আলোটি চলে যায় বা গমন করে তখন দেখা যাবে একটি নির্দিষ্ট তল বরাবর এই আলোক রশ্মিটা সীমাবদ্ধ থাকে। দেখো এখানে এক্স এবং ওয়াই অক্ষের দিকে আলোক রশ্মি উভয় দিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু এই পোলারাইজিং ফিল্টার বা সমবর্তক তলের মধ্য দিয়ে যখন আলোক রশ্মিটা গমন করেছে তখন দেখা যায় একটি নির্দিষ্ট অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে শুধুমাত্র এটি কি হচ্ছে, বিস্তার করে এক্স অক্ষের দিকে অগ্রসর হয়ে গেছে। তার অর্থ একটি নির্দিষ্ট তলে ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, এটা সীমাবদ্ধ থেকেছে, যার জন্য এটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকার জন্য এটি হচ্ছে সমবর্তিত আলো। নাম্বার 2, অসমবর্তিত আলো। যদি কোনো আলোক তরঙ্গের কম্পন আলোর গতিপথের অভিমুখে অবিলম্বের সব দিকে বা চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয় তবে ওই আলোকে অসমবর্তিত আলো বলে। যেমন এই চিত্র দেখো, একটা আনপোলারাইজ একটা সোর্স, অর্থাৎ যে কোনো সোর্স থেকে আলোক রশ্মি এবার চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে, চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে যে আলো আমরা দেখি, এটি হচ্ছে আনপোলারাইজ। যখন এটিকে একটা সমবর্তক তলের মধ্যে দিয়ে এটাকে কি করা হবে, গমন করা হবে, তখন একটি নির্দিষ্ট তলে এটা সীমাবদ্ধ হয়ে যাবে, তখন এটা হবে সমবর্তিত আলো। তার অর্থ আমরা স্বাভাবিকভাবে যে লাইট বা আলো দেখে থাকি এটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, যার জন্য এটা হচ্ছে আনপোলারাইজ বা অসমবর্তিত আলো। আর যখন এটা সমবর্তক তলের মধ্যে দিয়ে গমন করবে, একটি নির্দিষ্ট তলে এটা সীমাবদ্ধ হয়ে যায়, সেটা সমবর্তিত আলো হবে। আশা করি এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছ। এরপরে আলোচনা করব ব্রুস্টারের সূত্র। আলোর সমবর্তন সম্পর্কে বিজ্ঞানী ব্রুস্টার একটি সূত্র প্রদান করেন। সেই সূত্রটি হচ্ছে সমবর্তন কোণের ট্যানজেন্ট প্রতিফলক মাধ্যমের প্রতিসারণাঙ্কের সমান। এই সূত্রটি মূলত বিজ্ঞানী ব্রুস্টার আবিষ্কার করেছিলেন, এই জন্য একে ব্রুস্টারের সূত্র বলা হয়। দুটি চিত্র বা ফিগারের মাধ্যমে এই সূত্রটিকে প্রতিপাদন করে দেখাবো। দেখো নাম্বার 1, ফিগার নাম্বার 1, এখানে একটা আনপোলারাইজ আলো বা অসমবর্তিত আলো রয়েছে। এই আলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে। যখন এটি একটি নির্দিষ্ট তলের মধ্যে দিয়ে কম্পন হচ্ছে তখন দেখা যায় একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ হচ্ছে। সেই ক্ষেত্রে এইটা আপতিত রশ্মি, এইটা প্রতিসরিত রশ্মি এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ফিগার 2, এখানে এটিকে আমি একটু স্পষ্ট করে দেখাচ্ছি। দেখো এখানে অসমবর্তিত আলো যখন আরেকটি কাঁচ প্লেটে আপতিত হলো তখন তার কিছু অংশ প্রতিসরিত হলো, কিছু অংশ প্রতিফলিত হলো। এই ক্ষেত্রে প্রতিসরিত এবং প্রতিফলিত হওয়ার কারণে দেখা গেছে এই প্রতিফলকের জন্য প্রতিফলক মাধ্যমের একটি প্রতিসারাঙ্ক থাকবে, সেটা হবে কি সমবর্তন কোণের ট্যানজেন্টের সমান। সেটি আমি এখানে তোমাদের প্রতিপাদন করে দেখাবো। আলোর প্রতিসরণ সম্পর্কে বিজ্ঞানী স্নেলের একটি সূত্র আছে। আমরা জানি একটি নির্দিষ্ট বর্ণে আলোক রশ্মি একজোড়া মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব হয়, যেটিকে আমরা স্নেলের সূত্র বলি। আর এই ক্ষেত্রে দেখো একজোড়া মাধ্যম, একটি বায়ু এবং কাঁচ, এবং একটি নির্দিষ্ট বর্ণের আলো যখন এখানে কাঁচের প্লেটে বা কাঁচ পাতে আপতিত হলো তখন এইখানে এই কোণটা θ1 আপতন কোণ এবং θ2 এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এবং এই ক্ষেত্রে কিছু অংশ আলো কি হলো, প্রতিফলিত হলো, সেটা θ1। আর প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান, সেই ক্ষেত্রে এই θ1 সমান হবে। এবং আর এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব স্নেল সূত্র অনুযায়ী সেটিকে আমরা এইভাবে লিখতে পারবো, মিউ ইকুয়াল টু সাইন θ1 ডিভাইডেড বাই সাইন θ2।
এখন এই 2 নং চিত্রে আমাদের আরো কয়েকটি বিষয় মনে রাখবো। যেহেতু আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে এইটা θ1 হলে এটা θ1 হবে। এবং আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণের সমষ্টি 90 ডিগ্রি। আর সেই ক্ষেত্রে এই টোটাল θ1 এবং θ2 90 ডিগ্রি যদি হয়, তাহলে টোটাল এইটা এক সরল কোণ হওয়ার জন্য এই অংশটুকু 90 ডিগ্রি। তাহলে সেইখান থেকে আমরা এই θ2-র মানকে আমরা কিভাবে এখান থেকে কনভার্ট করতে পারবো। বিজ্ঞানী বুস্টার দেখেছেন যে প্রতিফলন কোণ ও প্রতিসরণ কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি এবং এই টোটাল অংশটা এক সরল কোণ বা 180 ডিগ্রি হওয়ার জন্য, তাহলে এই টোটাল অংশটা 180 ডিগ্রি ক্ষেত্রে θ1 এবং θ2 90 ডিগ্রি হলে এই অংশটাও 90 ডিগ্রি হবে। আর এখান থেকে আমরা θ1 আর θ2 এর সমষ্টি 90 ডিগ্রি হওয়ার কারণে এখান থেকে θ2 এর মানটি আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? দেখো, θ2 ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস θ1। আর এই ক্ষেত্রে আমরা এই 1 নং সমীকরণ যদি আমরা θ2 এর মান 90 ডিগ্রি মাইনাস θ1 বসিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো? মিউ ইকুয়াল টু সাইন θ1 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মাইনাস θ1। আর আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস θ1 ইকুয়াল টু আমরা কস θ1 লিখতে পারবো। আর সাইন বাই কস ইকুয়াল টু আমরা টেন θ1 লিখতে পারবো। আর সেই ক্ষেত্রে এই θ1টা হবে সমবর্তন কোণ, আর সেই সমবর্তন কোণের জন্য মিউ আলোর প্রতিসরণাঙ্ক হবে ট্যানজেন্টের সমানকার সমবর্তন কোণের। তাহলে সমবর্তন কোণের ট্যানজেন্ট হলো কার সমান? আলোর প্রতিসরণাঙ্কের সমান। এটি হচ্ছে মূলত ব্রুস্টারের সূত্র, এটি তোমরা মনে রাখবে। আজকের সর্বশেষ আলোচনা মেলাসের সূত্র। মেলাসের সূত্রটা হচ্ছে সমবর্তিত আলোক বিশ্লেষকের মধ্য দিয়ে যাওয়ার ফলে এর তীব্রতা সমবর্তক ও বিশ্লেষকের সমবর্তন অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। এখানে একটি চিত্রের মাধ্যমে তোমাদের এই বিষয়টি আমি দেখাবো যে সমবর্তিত আলোক বিশ্লেষকের মধ্য দিয়ে যখন যাবে তখন তার তীব্রতা সমবর্তক ও বিশ্লেষকের সমবর্তন অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। কিভাবে সেটি খেয়াল করে, একটি আলো এর চারিদিকে পোলারাইজ হচ্ছে, যার ফলে এটা একটা তীব্রতা সমবর্তকের মধ্যে দিয়ে যখন যাবে একটি নির্দিষ্ট তলের মধ্যে, তখন আলোক রশ্মি একটি নির্দিষ্ট তলে এটা সীমাবদ্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে এই ক্ষেত্রে আলোক রশ্মি গমনের জন্য এখানে একটা কোণ উৎপন্ন হবে, সেটা কোণটা হচ্ছে θ1। আর সেই ক্ষেত্রে আলোর তীব্রতাকে আমরা আই ধরে নেই এবং I0কে আমরা শীর্ষ মান ধরে নেই। সেই ক্ষেত্রে আমরা অসমবেত আলোর জন্য এই বিশ্লেষকের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এটা সমতলে সমবর্তিত হবে এবং সেই সমতলে সমবর্তিত হওয়ার জন্য তার একটা বিস্তার থাকবে কম্পনের জন্য, সেই বিস্তার এ অ্যামপ্লিটিউড। আর এই সমবর্তিত আলো পরবর্তীতে এই পোলারয়েডের উপর যখন সমবর্তক অক্ষের সাথে সমাবর্তন হবে তখন অক্ষের সাথে একটা থিটা কোণ উৎপন্ন করে এটা অগ্রসর হবে। সেই ক্ষেত্রে এই অক্ষের সাথে এই সমবর্তক তলের গমনকারী যে রশ্মি তার একটা কোণ, কম্পনের একটা বিস্তারের সাথে একটা কোণ তৈরি হবে, সেই কোণটা হচ্ছে থিটা কোণের জন্য এ কস থিটা লিখতে পারবো। তাহলে মূলত এখানে অসমবর্তিত বিশ্লেষকের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কম্পনের বিস্তার এ এবং সেই ক্ষেত্রে সমবর্তক তলের সাথে কোণ থিটা উৎপন্ন করার জন্য তার কম্পনের বিস্তার হবে এ কস থিটা। আর আমরা জানি আলোর তীব্রতা এর কম্পনের বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল এ স্কয়ার, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে এখানে আমরা আই প্রপোর্শনাল এ কস থিটা হোল স্কয়ার লিখতে পারবো। আর পরবর্তীতে এইটিকে আমরা যখন সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিই তখন এখানে আই ইকুয়াল টু আই নট কস স্কয়ার থিটা লিখতে পারি। কেন লিখতে পারবো? আমরা জানি আই নট প্রপোর্শনাল এ স্কয়ার, কারণ এখানে আমরা থিটার মানের উপর ভিত্তি করে আমাদের এখানে সমবর্তক তলের আলোর তীব্রতার কোসাইনের বর্গের সমানুপাতিক হবে। কিভাবে সেটি আমি তোমাদের সঙ্গে বিশ্লেষণ করি। যদি এখানে থিটার মান 0 ডিগ্রি হয় তাহলে থিটার 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি মান 1 তোমরা জানো, তখন i ইকুয়াল টু আই নট হবে। আর i ইকুয়াল টু আই নট হওয়ার জন্য সমবর্তক ও বিশ্লেষকের মধ্যে বিশ্লেষকের নিঃসরণ
তল পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এইটা এবং এইটা পরস্পর সমান্তরাল হয়ে অগ্রসর হবে। আবার আমরা জানি এই ক্ষেত্রে থিটার মান যাতে 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রি মান 0, তাহলে i = 0 হবে। আর i = 0 হওয়ার জন্য দেখা যাবে সমবর্তক ও বিশ্লেষক নিঃসরণ তলের মধ্যবর্তী কোণের সাথে কি হবে, লম্বভাবে এটা নির্গত হবে। তাহলে দেখা যাচ্ছে মূলত এই কোনো সমবর্তিত আলোক বিশ্লেষকের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এর তীব্রতা সমবর্তক ও বিশ্লেষণ সমবর্তক অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইনের বর্গের সমানুপাতিক। এটি হচ্ছে মূলত মেলাসের সূত্রের ব্যাখ্যা। আশা করি এই অংশ তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।